এই রাজ, কি ভাবছিস? বৌমাকে হসপিটাল নিতে হবে, কোনো কথা বলছে না। কি হলো? তুই অ্যাম্বুলেন্স ফোন কর। রাজ ফোন দিতেই গাড়ি এসে গেল। রাতেই মৌকে হসপিটালে অ্যাডমিট করা হলো। ডাক্তার মৌকে দেখে বলল, অজ্ঞান হয়ে গেছে, আপনারা একটু আলাদাভাবে কেয়ার নেবেন, কিছু হবে না। পরদিন মৌকে হসপিটাল থেকে বাসায় এনে রাজের মা রাজকে বলল, যে পর্যন্ত আমার বৌমা মা হবে না, ততদিন আমার সাথেই থাকবে। তুই কোনো যত্ন নিতে পারিস না। কিন্তু মা। কোনো কিন্তু না। সেদিন যদি আমি ঘুম থেকে না উঠতাম, দেখা যেত খারাপ কিছু হয়ে যেত। তাই মৌ আমার সাথে থাকবে। আচ্ছা মা। এদিকে রাজের মা মৌকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় না। সবসময় খেয়াল রাখে ঋত্য ও মৌকে অনেক ভালোবাসে, সবসময় হাসি খুশি রাখে। কিন্তু এত যত্নের মাঝেও মৌ দুশ্চিন্তায় ভোগে। একটা করে দিন যাচ্ছে, মনে হচ্ছে বিপদ অগ্রসর হচ্ছে। পরিবারের মানুষগুলোর সাথে থাকতে থাকতে মৌ সবাইকে আপন করে নিয়েছে। কয়েকদিন পর মৌয়ের ফোনটা বেজে উঠল। মৌ ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলল, ম্যাডাম, আপনার বাবাকে বাঁচাতে হলে সামনে শুক্রবার 6 লাখ টাকা লাগবে। অপারেশন করতে হবে, নয়তো বাঁচানো যাবে না। ফোনটা কেটে যেতেই মৌ মহা চিন্তায় পড়ে গেল। এত টাকা কিভাবে ম্যানেজ করবে? রাজের কাছে চুক্তির 3 লাখ টাকা পাওয়া যাবে, কিন্তু বাকি 3 লাখ যে বাবাকে বাঁচানোর জন্য নিজের জীবনের সবকিছু বিসর্জন দিল, কারো কারো কাছে রক্ষিতা হলো, কিন্তু তারপরেও কি বাবাকে বাঁচানো যাবে না? হঠাৎ মৌয়ের মাথায় একটা বুদ্ধি আসলো। মৌ রাজের কাছে গিয়ে বলল, আপনার কাছে চুক্তির যে 3 লাখ টাকা পায় সেগুলো দিন। সরি, আর 1 টাকাও দিতে পারবো না। তবে দিতে পারি এক শর্তে। তুমি তোমার গর্ভের সন্তান নষ্ট করে ফেলো, আর বেশি যদি চাও তাও দিব, তবে সন্তানটা নষ্ট করতে হবে। যদি রাজি থাকো, কালই ক্লিনিকে গিয়ে আবর্ষণ করে নিয়ে আসবো। মৌয়ের পায়ের তলার মাটি সরে যাচ্ছে এমন কথা শুনে মৌ ভাবতে লাগলো কাকে বাঁচাবে। বাবাকে বাঁচালে গর্ভের সন্তানটাকে মেরে ফেলতে হবে। কি হলো, বাচ্চাটাকে নষ্ট করবি? মৌয়ের সামনে তার বাবার চেহারাটা ভেসে উঠছে বারবার। তার বাবা মারা যাক স্বর কখনোই চায় না, আর মা হয়ে গর্ভের সন্তানকে নষ্ট করতে সেটাও সে পারবে না। কি হলো, টাকা 3 লাখের বেশি দিতে হবে? হ্যাঁ, আমি আমি রাজি আমার বাচ্চা নষ্ট করতে। সত্যি? হ্যাঁ সত্যি, তবে টাকা লাগবে 6 লাখ। কি, 6 লাখ? হুম, 6 লাখ। আচ্ছা দিব। তোর মতো রক্ষিতা টাকার জন্য সব করতে পারে। হ্যাঁ, এবার ঠিক ধরতে পেরেছেন। হুম, এত কিছু না করে পতিতে বললে তো থাকতেই তো পারিস। তবে কি মিস্টার রাজ, আমার গর্ভের সন্তান নষ্ট করলেই আপনি সুমাইয়াকে পাচ্ছেন না। আমাকে আপনি নিজ থেকে ডিভোর্সও দিতে পারবেন না, কারণ আপনার মা আমাকে অনেক পছন্দ করে, অনেক। তবে কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ, বলো। তুমি সুমাইয়াকে পাবে, সাথে আমাকেও তাড়িয়ে দিতে পারবে। এই জন্য তোমার মাকে বলবে তুমি সুমাইয়াকে পাওয়ার জন্য আমার সাথে চুক্তি করে বিয়ে করেছো, সাথে বিয়ের দিনে আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি, এটাও বলবে। আর বলবে তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করোনি, আর আমার গর্ভের বাচ্চাটা অন্য কারো। তাহলে তোমার মা আমাকে এমনিতেই তাড়িয়ে দেবে। ওয়াও, গুড আইডিয়া। তবে শর্ত আছে। কি শর্ত? তোকে লিখিত স্টেটমেন্ট দিতে হবে তোর গর্ভের সন্তান আমার না, আর সন্তানটা অন্য কারোর সাথে নষ্টামি করে গর্ভে ধারণ করেছিস। মৌয়ের কলিজাটা মনে হচ্ছে বের হয়ে আসবে, বুক ফেটে যাচ্ছে। কিন্তু কি করার, এতে করে গর্ভের সন্তান আর বাবা দুজনকেই বাঁচানো যাবে। কি হলো, তুমি কি রাজি? হ্যাঁ, রাজি। আর কাল সকালের আগেই টাকাটা বুঝিয়ে দিবে আমায়। আচ্ছা। আর একটা অনুরোধ করবো, কালকের পর তো তোমার নামটা ধরেও ডাকতে পারবো না আর। রক্ষিতার তকমাটা গায়ে লেগে যাবে, অবৈধ সন্তানের জননী হয়ে যাব আমি। আজকের রাতটা তোমার কাছে চাই শুধু। জানো রাজ, আমি তোমার স্বামী হিসেবে প্রথম দিনই গ্রহণ করেছিলাম, আর আজকের রাতটা শেষ রাত সেটা। তোমার মাথাটা আজকের জন্য শুধু বুকে রাখতে চাই আমি। আচ্ছা, তবে সকালে কিন্তু যা যা বলেছ তা যেন করা হয়। হুম, হবে। মৌ রাজের মাথাটা তার বুকে নিয়ে আছে। রাজের কাছে অসহ্য লাগছে, তবুও কিছু করার নেই। আজকের জন্য পর থেকে তবুও তা আপদটা বিদায় হবে। মৌ রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মৌ এই খারাপ মানুষটাকে কেন যেন ভালোবেসে ফেলেছে। কালকের পর তো আর মানুষটাকে দেখা হবে না। এসব ভাবতেই কেন যেন বুকের ভেতর ছিনছিনে ব্যথা হতে শুরু করে।
এদিকে রাজ মৌয়ের বুকেই ঘুমিয়ে যায়। মৌয়ের মনে হচ্ছে আজকের রাতটা যদি শেষ না হতো তবে কতই না ভালো হতো। এদিকে চাঁদের আলো জানালার কাজ ভেদ করে রাজের মুখের উপর পড়ছে। চাঁদের আলোতে রাজের মুখটাকে একদম নিষ্পাপ মনে হচ্ছে। মৌ নিজের অজান্তেই রাজের কপালে চুমু এঁকে দেয়। রাজকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। মৌয়ের মনে হচ্ছে এ ধরাই শেষ ধরা। রাজের সাথে কাটানো সহস্র হাসি কান্নার স্মৃতিগুলো ভেসে উঠছে। মৌ রাজের মাথাটা বালিশে রেখে রাজের পায়ের কাছে গিয়ে পা দুটো বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলো গুনগুন করে, জানো রাজ, আমি তোমার পায়ের নিচে একটা স্থান চেয়েছিলাম, যে স্থান একটা নারীকে সকল বাধা বিপত্তি থেকে রক্ষা করে, স্ত্রী নামক তকমাটা গায়ে জড়িয়ে দেয়। কিন্তু আমি পারিনি। বলো না রাজ, কিভাবে আমি ভুলে যাব তোমায়? তুমি আমার প্রথম স্পর্শ, তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার স্বামী। মৌ রাজের পা ছেড়ে দিয়ে রাজের কপালে চুমু দিয়ে মাথাটা বুকের সাথে জড়িয়ে নিল। রাজ সবটা শুনেও চুপ করে থাকলো। রাজের চোখে বারবার সুমাইয়ার চেহারাটা ভাসছে। এদিকে দেখতে দেখতে রাত কেটে যায়। সকালে রাজ 6 লাখ টাকা এনে মৌয়ের হাতে তুলে দেয়। মৌ টাকাটা তার ব্যাগে রেখে দেয়। রাজ মৌকে টাকা দিয়ে তার মাকে ডেকে নিয়ে বলে, মা, আমি আর পারছি না। তুমি আমাকে যে শাস্তি দিবে সেটাই মাথা পেতে নেব। কি হলো বাবা, কি হয়েছে বল? মা, মৌর গর্ভে যে সন্তানের জন্য নাম ঠিক করে রেখেছ, সারা বাড়ি ভর্তি খেলনা এনে রেখেছ, সে সন্তান আমার না, সেটা একটা অবৈধ সন্তান। রাজের মা রাজের গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, কি হলো, লজ্জা করে না নিজের সন্তানকে অবৈধ সন্তান বলতে? আমি মৌকে অনেক ভালো করেই চিনি। মৌকে নিয়ে আর একটা বাজে কথাও বলবি না। মা, আমি সত্যি বলছি, কারণ মৌর সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। ভাইয়া, কি বলছো এসব? হ্যাঁ হ্যাঁ ঋতু, সব ঠিক বলছে। মৌকে বিয়ে করেছিলাম মায়ের মুখের হাসির জন্য। আমি ভালোবাসতাম সুমাইয়াকে, কিন্তু তোমার জন্য মৌকে বিয়ে করলেও ছুঁয়েও দেখেনি। মৌর সাথে থাকতে থাকতে মৌকে ভালোবেসে ফেলে, কিন্তু ততদিনে মৌ অবৈধ সন্তান গর্ভে ধারণ করে ফেলে। ভাবছিলাম অ্যাবর্শন করব, কিন্তু তুমি সে কাগজটা দেখে ফেলো। অনেক কান্না করে মৌ প্রমিস করেছিল সে আর পাপাচার করবে না, কিন্তু মা, মৌ এখনও ছেলের সাথে হোটেলে। এই কথা বলে রাজ কেঁদে দেয়। রাজের মা মৌকে ডেকে এনে বলে, মৌ, রাজ যা বলছে তা মিথ্যা না? না মা, সব সত্য। মৌয়ের মুখে কথাটা শুনে রাজের মায়ের পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। রাজ, এই নষ্টাকে বাড়ি থেকে বের করে দে। নিজের মেয়ে ভাবতাম, আর সেই কিনা কলিজাতে আঘাত করলো। মা, ক্ষমা করে দেন আমায়। চুপ, তোর ও মুখে আমাকে মা ডাকবি না। জানিস কত স্বপ্ন দেখেছিলাম তোদের নিয়ে। আমার মন চাচ্ছে আমার শরীরে ব্লেড দিয়ে কেটে তোর দেওয়া রক্ত বের করে দিতে। আসলেই তোদের মতো মেয়ে নিষিদ্ধ পল্লীতেই স্থান পায়। কথাগুলো বলতে গিয়ে কেঁদে দিলেন। মৌ নিশ্চুপ হয়ে কাছে। রাজ বাবা, উকিলকে ফোন করে ডিভোর্স পেপার নিয়ে আসতে বলো, আর সামনের শুক্রবারেই সুমাইয়ার সাথে তোর বিয়ে দিব। তোর জীবনটা নষ্ট করে দিলাম বাবা। এদিকে ঘন্টা খানিক পর ডিভোর্স পেপার হাতে পেরে রাজের মা রাজকে বলল, বাবা, এখানে সাইন করে দিয়ে ঘরকে পবিত্র কর। রাজ ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে ডিভোর্স পেপারটা মৌয়ের হাতে দিল। সাথে একটা হলফনামা করো, মৌয়ের গর্ভে যে সন্তান সেটা রাজের নয়, কোনোদিন উত্তরাধিকারী হতে পারবে না। মৌ রাজের দিকে তাকিয়ে মুচকি হেসে সাইন করে দিল। রাজের মা এসে বলল, বাবা প্লিজ, কলঙ্কিনীটাকে বের করে দে। আমার ওর মুখটা দেখতে মন চাচ্ছে না। মৌ ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যখন বের হওয়ার আগে ঋত্যকে বলল, মনে অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিও অভাগীটাকে। বামুন হয়ে আকাশের চাঁদ ধরতে চেয়েছিলাম। মৌ এবার রাজের মাকে বলল, মা, ছোটবেলায় তো মা হারিয়েছি, মায়ের আদর স্নেহ কি কখনো বুঝতে পারিনি, কিন্তু আপনার স্পর্শে এসে মায়ের আদরটা বুঝতে পেরেছি। আপনি আমায় ক্ষমা করে দিন। আপনাদের বিশ্বাস নষ্ট করার জন্য আমি আসি। কথাটা বলে মৌ মায়ের পায়ে যখন সালাম করতে যাবে তখন তিনি সরে যায়।
মৌ ফ্লোরে সালাম করে যে জায়গায় রাজের মা দাঁড়িয়েছিল। রাজ বাবা, প্লিজ কোনো বিশ্বাসঘাতককে বাড়িতে আর এক মুহূর্তে থাকতে দিস না, বের করে দে। বলে তিনি রুমে চলে গেলেন চোখের জল মুছতে মুছতে। মৌ যে এতটা বাজে কল্পনাও করেননি তিনি। মৌ বাড়ি থেকে বের হয়ে বাড়িটার দিকে একবার অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। মৌ যখন চলে যাচ্ছে তখন রাজ পেছন থেকে ডাক দিয়ে বলল, কোথায় যাচ্ছ? এগিয়ে দিয়ে আসবো? মৌ মাথাটা নিচু করে বলল, ধন্যবাদ স্যার। এদিন তো যাওয়ার কোনো জায়গা নেই, আপাতত যেদিকে চোখ যায় সেই দিকে চলে যাব। ভালো থাকবেন। আপনার উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। মৌ ডিভোর্স পেপারে তার সাইন করার জায়গাটিতে সাইন করতে চেয়েও কেন যেন পারেনি। রাজ অনেক চালাক, আগে ডিভোর্স পেপারটা আর বের করলো না। হসপিটালে যাওয়ার পথে গাড়িতে বসে বসে এসব ভাবছে। এদিকে রাজ আজ অনেক খুশি। রাজ বাসায় ঢুকতেই বলল, বাবা, জোর করে তোর উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য ক্ষমা করে দিস মাকে। আর কাল বৃহস্পতিবার, সুমাইয়ার বাবাকে বলবি কাল সুমাইয়াকে দেখতে যাব, আর কালই আংটি পরিয়ে দিয়ে আসবো। রাজ ভাবছে খুশির খবরটা সে সুমায়াকে ফোনে দেবে না, সুমায়াকে একদম চমকে দেবে। সত্যি আল্লাহ মহান, সত্যিকারের ভালোবাসাগুলো তিনি মিলিয়ে দেন। রাজ নিউ মার্কেট থেকে বকুলের মালার সাথে একগুচ্ছ গোলাপ নিয়ে সুমায়ের বাসায় চলে গেল। রাজা এক দৌড়ে সুমায়ের রুমে গিয়ে যখন দরজা ধাক্কা দেবে ঠিক তখন রুমের ভেতর থেকে পুরুষালী কণ্ঠ শুনতে পেল। রাজ জানালার পর্দা সরিয়ে যা শুনতে পেল, যা শোনার আর দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সুমায়া একটি ছেলের বুকে অর্ধনগ্ন হয়ে শুয়ে আছে। ছেলেটি সুমায়াকে বলছে, বেবি, কাজটা কবে শেষ হবে? 1,000 কোটি টাকা কবে যে পাবো? তুমি চিন্তা করো না, যে বুদ্ধি দিয়েছি রাজকে সে তো পটে গিয়েছে। আর আমাদের বিবাহ বার্ষিকীর আগে এই কাজটা শেষ হবে। বিয়েটা হলেই সব সম্পত্তি আমার নামে করিয়ে নিব। আর রাজ তো আমার জন্য পাগল। হুম হুম হুম, আমার সুইট বউ। বলেই সুমায়াকে শক্ত করে জড়িয়ে ধরল। এসব দেখে রাজের চোখের পানি কোনো বাধা মানছে না। ছেলেটা সুমায়ের বক্ষে তার উষ্ণ ওষ্ঠের স্পর্শে স্পর্শে বলল, জানি মন, অভিনয় তোমাকে আস্কার দেওয়া হলেও কম হতো। এত প্ল্যান তুমি করতে পারো। দেখতে হবে না বউটা কার? আমার বউ। জানো, এভাবে আর একা থাকতে পারছি না। লুকিয়ে আর কত? ওহ, তুমিও না, আমেরিকা থাকতে তো একসাথেই থাকতাম। সামনে 15ই মার্চ তো আমাদের বিবাহের 1 বছর হবে। তার আগে আমার আর বাবারও প্রতিশোধ নেওয়া হবে। বাবার শত্রুতা কিসের? ছোটবেলায় রাজের সাথে আমার বিয়ের কথা বলেছিল বাবা তার বাবাকে। বাবাকে রাজার বাবা অপমান করেছিল। বাবা তাই রাজের সাথে বিয়ে করিয়ে সমস্ত সম্পত্তি গ্রাস করে তালাক দিতে বলছে, আর তোমার সাথে সেটেল হতে বলছে। লাভ ইউ বউ। এবার তোমার ভালোবাসার সাগরে ডুব দিতে দাও। ওহ, সাগরটা তো তোমারই বলতে হয় আবার। আমার সবকিছুই তো তোমার, আমার জীবনটাও তোমার। ছেলেটা সুমায়ের সাথে নোংরা খেলায় মেতে উঠল। সুমায়ার সমান তালে রেসপন্স দিচ্ছে। এদিকে রাফি সুমায়াকে সম্পূর্ণ বিবস্ত্র করে ফেলছে। সুমায়ের নাভিতে ভালোবাসার স্পর্শ এঁকে দিচ্ছে। রাজের মাথাটা ঘুরছে, কলিজাটা মনে হয় বের হয়ে আসবে বাহিরে। যে সুমায়াকে এত ভালোবাসলো, যার জন্য এত কিছু করো, একটা মেয়ের সাথে পশুর মতো ব্যবহার করো, কিন্তু সেই সুমায়াই তার সম্পত্তির জন্য নোংরা খেলা খেলছে। আর সুমায়া বিয়েও করেছে। রাজের বুক ফেটে কান্না আসছে। হাতের ফুলগুলো মাটিতে পড়ে গেল। বকুল ফুলগুলো পা দিয়ে পিষে ফেললো রাজ। চোখের সামনে মৃত্যুর চেয়ে যন্ত্রণাদায়ক দৃশ্য দেখতে হবে রাজ ভাবতে পারেনি। সে আর এক মুহূর্ত সেখানে থাকতে পারল না। সুমায়াদের বাড়ি থেকে বের হয়ে সোজা বাসায় এসে পড়ে। কি রে বাবা, কোথায় গিয়েছিলি? মন খারাপ করছিস? মন খারাপ করিস না। আমি জানতাম না মৌ এতটা খারাপ। আমরা কাল সকালে সুমাইয়াদের বাসায় যাব, তুই একটু বলে রাখিস। রাস্তার মাকে কিছু না বলে রুমে চলে গেল। রাজ বিছানায় শুয়ে আছে। হঠাৎ কে যেন বলল, ভাত খাবো না, শুয়ে পড়লে যা। রাজ চমকে উঠে তাকিয়ে দেখে কেউ নেই। মৌয়ের কথা কেন এত মনে পড়ছে? মেয়েটাকে সত্যি খুব বেশি কষ্ট দিয়েছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে খেয়াল নেই। এদিকে মৌ হসপিটালে টাকা পেড করে ডাক্তারকে বলল, স্যার, আমার বাবার অপারেশন
কাজটা খুব যত্ন করে করবেন। অনেক ভালোবাসি তো বাবাকে। মারে, তোমার মতো আমারও একটা মেয়ে আছে। চিন্তা করো না, তোমার বাবার অপারেশন ভালোভাবেই হবে। আর আমাকে স্যার ডেকো না মা। রাজ পার্কে গিয়ে বসে আছে। খানিক পর সুমাইয়া এসে রাজকে জড়িয়ে ধরে বলল, জান, কাল সারা রাত অসুস্থ ছিলাম, তোমাকে ফোন দিতে পারিনি। জানো, তোমার সাথে কথা না বলতে পারলে মনে হয় আমার তো বন্ধ হয়ে যাবে। রাজ সুমাইয়াকে সরাচ্ছে না বুক থেকে। সুমাইয়া রাজকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, জান, রক্ষিতাটার সন্তান নষ্ট করেছে? না, ও চলে গিয়েছে। ওহ, তাই বুঝি। লাভ ইউ জান। সত্যি রক্ষিতাটা। কথা শেষ করার আগেই রাজ সুমাইয়াকে বুক থেকে সরিয়ে গাড়ির ঠাস ঠাস করে চড় বসিয়ে দিল। জান, আমাকে মারলে তুমি? এবার আরেকটা কোষে থাপ্পড় দিয়ে বলল, কাকে তুই রক্ষিতা বলছিস? যাকে আমি বিয়ে করেছিলাম তাকে? কাকে তুই রক্ষিতা বলছিস? যে নিজের স্বামীর পা ধরে সারা রাত বসেছিল তাকে? রক্ষিতা তো তুই। তুই রক্ষী না, তুই রক্ষিতা না, তুই পতিতা। রাজ, কি বলছো এসব? রাজ আবারও সুমাইয়ের গাড়ে চড় বসিয়ে দিল। এবার সুমাইয়ের নাক ফেটে রক্ত বের হচ্ছে। কি রক্ষিতা, এখন কষ্ট লাগে? আমারও লেগেছিল। কাল যখন রাফির কাছে তোর শরীরের চাহিদা মেটাতে আমি সব দেখেছি। আমেরিকাতে বিয়ে করে আমার সম্পত্তি লোভে রক্ষিতাগিরি করতে চেয়েছিলে। আমি সত্যিই ভাগ্যবান যে মৌয়ের মতো কাউকে পেয়েছিলাম। হীরাকে কাজ ভেবে ভুল করেছে, আর সেটা সংশোধন করব। আর তুই রক্ষিতা যদি কখনো আমার সামনে আসিস তাহলে তোর খবর আছে। কথাগুলো বলে রাজ বাসায় এসে পড়ে। রাজ রুমে দরজা আটকে দেয়, মনে মনে ভাবতে লাগে, মৌ কি আমাকে ক্ষমা করবে? আমি যে অপরাধী, নিজের সন্তানকে অবৈধ বানিয়েছি। যেভাবেই হোক আমার মৌকে খুঁজে বের করতেই হবে। দরকার হলে তার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। রাজ আর দেরি না করে গাড়ি নিয়ে বের হয়ে যায়। এদিকে মৌ কোথায় গিয়ে থাকবে কিছুই বুঝতে পারছে না। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। দু জায়গায় বাড়ি ভাড়া থাকার কথা বলেছিল, এক জায়গায় না করে দিয়েছে, অন্য জায়গায় বাড়ির মালিক থাকতে দিতে চাইলেও তার বউ বের করে দেয়। মৌ রাস্তা দিয়ে হাঁটতে থাকে, এমন সময় একটা গাড়ি এসে মৌকে ধাক্কা দেয়। এদিকে রাজ শহরের উড়ি গুড়ি বাদ রাখেনি, সব জায়গায় মৌকে খুঁজে যাচ্ছে। মৌয়ের মায়াবী মুখটা বারবার রাজের চোখের সামনে ভাসছে। রাজ রাত 1টা বাজে, এমন সময় রাজের ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরতেই ওপাশ থেকে কে যেন বলল, হ্যালো রাজ, বাবা তুই কই? মা, আমি আসছি, তুমি চিন্তা করো না। রাজ বাসায় যাওয়ার সাথে সাথেই রাজের মা রাজকে কাছে ডেকে নিয়ে বলল, বাবা, তোর কি হয়েছে? তোর কষ্ট যে আমার আর সহ্য হয় না। আমি যে তোর মা। আজ সুমাইয়াদের বাড়িতে যাওয়ার কথা ছিল, তাদের বাড়িতেও গেলি না। রাজ তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, মা, আমি ভুল করেছি। আমার মৌকে আমি কষ্ট দিয়েছি। নিজের সন্তানকে অবৈধ সন্তান বলে আখ্যা দিয়েছে। মৌয়ের গর্ভে আমার সন্তান ছিল। মা, আমি ওকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে। কি বলছিস এসব রাজ? হ্যাঁ মা, ঠিকই বলছে। মৌ ফুলের মতো পবিত্র। মৌকে ছাড়া আমি বাঁচব না মা। আমি সুমাইয়ার মায়ায় ফেসে গিয়েছিলাম। সুমাইয়া আমাদের সম্পত্তির লোভে এসব করেছিল। কি রাজ, তুই মানুষ না অমানুষ? একটা এতিম মেয়েকে তুই কষ্ট দিতে পারলি? আরে, আমিও না জেনে মেয়েটাকে কত কষ্ট দিয়েছি। তুই অনেক ভুল করেছিস। তুই আমার ছেলে হতে পারিস না। মা, কি বলছে এসব? হ্যাঁ, ঠিকই বলছি। আমার ছেলে হলে মেয়েটাকে দিনের পর দিন এভাবে কষ্ট দিতে পারতি না। আমি কিছু জানি না। আমি আমার বৌমাকে দেখতে চাই এ বাড়িতে। রাজ কিছু না বলে তার রুমে চলে যায়। রুমে ঢুকলে রাজের আরো বেশি কষ্ট হয়, কারণ রুমে আসলেই মনে হয় মৌ রুমে বসে আছে। রাজের কেন যেন খুব কষ্ট হয়। মৌয়ের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় খেয়াল নেই। ফজরের আজান শুনে ঘুম ভাঙতেই বুকটা হু হু করে কেঁদে ওঠে, কারণ প্রতিদিন ফজরের আজান হলে মৌ ডেকে দিত। আজ তো কেউ ডেকে দেয় না। রাজ আজ আর শুয়ে থাকতে পারে না, বিছানা থেকে উঠে পড়ে, থাকা চাঞ্জাবিটা পরে মসজিদে চলে যায়। নামাজ শেষ করে বাসায় বসে আছে, এমন সময় ফোনটা ক্রিং ক্রিং করে বেজে ওঠে। রাস্তার ফোনটা বের করে দেখে তার ফোনে রিং হচ্ছে না, বালিশের নিচ থেকে আওয়াজ আসছে।
রাজ ফোনটা বের করতে বুকটা ছ্যাদ করে ওঠে। মৌয়ের ফোন। মৌ তার ফোনটাও রেখে গিয়েছে, তাহলে এতগুলো টাকা নিয়ে কি করলো? এদিকে ফোনটা বেজেই চলেছে। ফোনটা ধরতেই ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে কে যেন বলল, ভামুনি, তোমার বাবা এখন সম্পূর্ণ বিপদমুক্ত। মানে আপনি কি আর এসব কি বলছেন? ডাক্তার রাজকে সবকিছু খুলে বলল। রাজ হসপিটালের ঠিকানা নিয়ে মৌয়ের বাবার সাথে দেখা করল। মাহির সাহেবকে রাজকে দেখে বলল, বাবা বলো, কে আমার জন্য এতগুলো টাকা দিল? আপনার মেয়ে। মানে কি বলছো এইসব? হ্যাঁ, সত্যি বলছে। যাকে আপনি জাতক ঘরে মেরে ফেলতে চেয়েছেন, সে মেয়ে আপনার অপারেশনের টাকা দিয়েছে। যে মেয়ের মুখ 3 বছরের মাঝে একবারও দেখেননি, সেই মেয়ে। যে মেয়েকে দীর্ঘ 20 বছর একটিবার বাবা ডাকতে দেননি, সেই মেয়ে আপনাকে বাঁচিয়েছে। জানেন মাহির সাহেব, হায়াত মৌত আল্লাহর হাতে, এতে কাউকে দোষারোপ করা ঠিক না। আর আপনি তো আপনার রক্তকে অস্বীকার করেছেন। জানেন মৌ আপনার জন্য কি করেছে? যে লোকটাকে জীবনে একটিবার বাবা বলে ডাকতে পারেনি, তার জন্য চুক্তি করে বিয়ে করেছিল। নিজের সবচেয়ে মূল্যবান সম্পদটা অন্য করে পায়ে ঠেলে দিয়ে আপনার জীবন বাঁচিয়েছে। আগে জানতাম বাবা যারা তার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু সেটা ভুল। একটা মেয়ে শুধু দিয়ে গেল, এই যে সমস্ত সুখটা বিসর্জন দিল, নিজেকে রক্ষিতা বানালো। কার জন্য জানেন? আপনার জন্য। মৌয়ের বাবা কাঁদছে। দীর্ঘ 20 বছর পর কাঁদছে। যেদিন মৌয়ের মা মারা গিয়েছিল সেদিন কেঁদেছিল। আজ আবার তার চোখের নদীতে বান এসেছে। মৌকে খুব করে দেখতে মন চাচ্ছে, মা বলে ডাকতে ইচ্ছে করছে। মৌয়ের বাবা রাজের হাত দুটো ধরে বলতে লাগলো, বাবা, আমার মেয়ে কোথায়? আমার মৌ কোথায়? আমার মা কোথায়? আমার মাকে আমি দেখবো, নিয়ে চলো। আঙ্কেল, কান্না করবেন না। মৌ হারিয়ে গেছে, অভিমান করে চলে গেছে। আমি তাকে অনেক কষ্ট দিয়েছি। মৌকে যেভাবেই হোক খুঁজে বের করব। এদিকে অনেকদিন হয়ে যায় মৌয়ের কোনো খোঁজ নেই। রাজ প্রতিদিন নিয়ম করে মৌকে খোঁজে। মৌয়ের চিন্তায় একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়। রাজের মা একমাত্র ছেলের কষ্ট সহ্য করতে পারে না। একদিকে ব্যবসাটাও ঠিকমতো পরিচালনা করা যাচ্ছে না। দিন দিন রাজের অবস্থা খারাপ হতে লাগলো। বিশেষ করে রাজকে নিয়ে মৌয়ের স্বপ্নগুলো ডায়েরির পাতায় দেখে। এখন সারাদিন এই ডায়েরি নিয়ে পড়ে থাকে। আস্তে আস্তে রাজ পাগল হয়ে যায়। এদিকে ঋত্য আর তার মা দুজনেই ছেলের জন্য কান্না করে। মৌকে অনেক খুঁজেও পায় না। রাজ সারাদিন মৌয়ের ছবি আর ডায়েরিটা বুকে নিয়েই রুমে বসে থাকে। অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু দিন দিন আরো রাজের অবস্থা খারাপ হচ্ছে। সব ডাক্তারই বলে মৌকে যদি নিয়ে আসা যায় তাহলে ভালো হয়ে যেতে পারে, কিন্তু মৌকে অনেক খোঁজাখুঁজির পরও যখন পাওয়া যায় না। দেখতে দেখতে 6 বছর চলে যায়। ঋত্য এখন অফিসের দায়িত্ব নিয়েছে। প্রতিদিনের মতো সেদিনও যখন অফিসে যাবে এমন সময় শুনতে পায় তাদের কারখানায় আগুন লেগে কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যায়। কথাটা রাজের মা শোনার সাথে সাথে হার্ট অ্যাটাক করে। হসপিটালে নেওয়ার আগেই মারা যায়। রাজকে মানসিক হসপিটাল থেকে নিয়ে আসা হয়। তার মাকে এই অবস্থা দেখে কেমন যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। মা মা বলে কান্না করতে লাগে। ঋতুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। এমন দিন তার দেখতে হবে সে কোনোদিনই ভাবেনি। মাকে হারিয়ে একদম নিঃস্ব হয়ে যায়। এদিকে ঋতু তার মাকে হারালেও তার ভাইয়ের সুস্থ হয়ে ওঠায় আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান। এদিকে কিছুদিন যেতেই ঋণের বোঝা চেপে বসে। ব্যাংকের ঋণ দিতে না পারায় তাদের সম্পত্তি নিলামে উঠে যায়। রাজ ঋতুকে নিয়ে একদম রাস্তায় নেমে যায়। তারপর রাজ একটা অফিসে চাকরির জন্য যায়। হঠাৎ পিয়ন এসে বলল, আপনাদের মাঝে রাজকে। তিনি ভেতরে যান। রাজ ফাইলটা নিয়ে রুমে প্রবেশ করার আগে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। কথাটা শুনে রাজ চমকে যায়। পরিচিত কণ্ঠ। রাজ সামনে বসা মেয়েটার দিকে তাকাতেই রাজের বুকটা ছ্যাদ করে উঠল। মৌ, তুমি? কথাটা বলতে গিয়ে গলাটা কেমন যেন ধরে এলো। তুমি এখানে কিভাবে মৌ? হোয়াট? মৌ কাকে বলছেন? জানো মৌ, আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। স্টপ। আর একটা কথাও না। আপনার মাথায় সমস্যা আছে? আপনি পাগলাগারদের রেখে এখানে কেন? আমি মৌ হতে যাব কেন? আমি কারিমা। আর তুমি বলার সাহস কোথা থেকে পান আপনি? হ্যাঁ, যত সব। আপনি এখন আসতে পারেন। মুহূর্তের মাঝে মৌ অগ্নিমূর্তি ধারণ করে। সরি ম্যাম, আমি না বুঝে মৌ ভেবে ভুল করে ফেলেছি। চাকরিটা আমার খুব দরকার। আমাকে বের করে দিবেন না প্লিজ?
সরি, আমি কোনো পাগল লোককে অফিসে চাকরি দিতে পারবো না। প্লিজ ম্যাডাম, এমন করবেন না। আপনি যেভাবে বলবেন সেভাবেই কাজ করব। ও আচ্ছা, তাই বুঝি। আচ্ছা মিস্টার রাজ, এর আগে কোন কোম্পানিতে ছিলেন? ম্যাডাম, আমি কোনো কোম্পানিতে ছিলাম না। ও আচ্ছা, তো অভিজ্ঞতা ছাড়া আপনাকে কিভাবে কাজ দিই বলুন তো? ম্যাম, আমার চাকরিটাকে খুব দরকার, তাই যদি চাকরিটা দিতেন তাহলে ভালো হতো। ম্যাম, পুরো পরিবারের দায়িত্ব আমার কাছে, বোনটাকে পড়াতে হয়। এছাড়া ঢাকা শহরে থাকা বুঝে নিত। ও আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? বোন ছাড়া আর কেউ নেই। কেন বিয়ে করেননি? হুম, বিয়ে করেছিলাম, ডিভোর্স দিয়ে দিয়েছে। তো ডিভোর্স কেন দিলেন? ম্যাডাম, আমি একজনকে ভালোবাসতাম, সেজন্য। আর আমি মোহে পড়ে গিয়েছিলাম, সত্যিকার ভালোবাসাকে চিনতে পারিনি। তার বিয়ে করেনি? না, মৌকে অবহেলা করতে গিয়ে ভালোবেসে ফেলেছিলাম। বাকিটা জীবন তার স্মৃতি নিয়েই কাটিয়ে দেব। আচ্ছা, আপনার মা নেই? না, আপন বলতে পৃথিবীতে বোনটা আছে, মা কিছুদিন আগে মারা গেছে। ও আচ্ছা। মৌয়ের মনটা কেমন যেন করে উঠল। মৌ চাচ্ছে না তার পরিচয়টা দিতে, সবাই কারিমা হিসেবেই তাকে জানে। রাজও যেন তাই জানে। মিস্টার রাজ, আপনার সাথে কথা বলে ভালোই লাগলো, তবে কোম্পানির ভালোটাও তো আমার ভাবতে হবে। আপনি যে পোস্টের জন্য আবেদন করেছেন, সেই পোস্টের জন্য আপনার চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন একজন পেয়েছি। কোম্পানি পরবর্তী সার্কুলার পড়লে আপনি একটু খোঁজ নেবেন। ও আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম, আমি এখন আসি। রাজ যখন রুম থেকে বের হয়ে যাবে তখন মৌ রাজকে ডাক দিয়ে বলল, তুমি চাইলে আমার বিয়ে হতে পারবে? ম্যাডাম, পারবো। আচ্ছা তাহলে কাল থেকে জয়েন করবে। হঠাৎ মৌয়ের ফোনটা বেজে উঠল। মৌ ফোনটা ধরতেই ওপাশ থেকে বলল, মামুনি, তুমি কোথায়? তুমি কখন আসবে? মামনি, তুমি বাবার সাথে এসে পড়ো বাসায়, আমার যেতে লেট হবে। কথাটা বলেই মৌ ফোন কেটে দিল। মৌয়ের মুখে তোমার বাবা এর সাথে এসে পড়ো, কথাটা শুনে রাজের বুকটা কেমন করে উঠল। বুঝতে আর বাকি রইল না তার মৌ আর তা নেই। নামের সাথে সাথে সব পরিবর্তন করে নিয়েছে। রাজের যে চিনতে বাকি নেই এটাই তার মৌ। প্রথম দেখাতেই চিনে ফেলেছে, কিন্তু নিয়তি কেমন করে খেলছে আজ মৌ তার কাছে নিজের পরিচয় লুকাচ্ছে। এদিকে পরের দিন রাজ অফিসে গিয়ে দেখে মৌয়ের চেয়ে ছোট্ট একটা মেয়ে বসে আছে। মেয়েটা দেখতে হুবহু মৌয়ের মতো। মেয়েটা রাজকে দেখেই সালাম দিল। এদিকে মৌ ওয়াশরুম থেকে বের হতে হতে বলল, কি হলো রিচি, কার সাথে কথা বলছো? এই যে মম, বন্ধুর সাথে। ও আপনি? আচ্ছা রিচি, তুমি বাইরে যাও, আমি আসছি। আর শোনো রাজ, তুমি সবসময় আমার সাথেই থাকবে। দিনগুলো ভালোই যাচ্ছিল। এদিকে রিতের জন্য ভালো একটা বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে কলেজের প্রফেসর। রাজ খুব খবর নিয়ে বিয়েতে রাজি হয়ে যায়। সামনের মাসের 28 তারিখ রিতের বিয়ে। রাজ অফিস থেকে কিছু টাকা নিয়েছে বিয়ের অ্যারেঞ্জ করার জন্য। মৌকে বিয়ের দাওয়াত দেওয়ার জন্য বাসায় কার্ড নিয়ে যায়। রাজ বাসায় ঢুকে একটা কাজের মেয়েকে বলে, ম্যাডাম কোথায়? মৌ ম্যাডাম। কাজের মেয়ের মুখে মৌ নামটা শুনেই রাজের বুকটা ছ্যাদ করে ওঠে। তার মানে কারিমাই তার হারিয়ে যাওয়া মৌ। কিন্তু মৌ কেন তার কাছে পরিচয় লুকালো? কি হলো সাহেব, কিসের জন্য আসছেন? ম্যাডামকে বিয়ের দাওয়াত দিতে আসছে। ম্যাডাম কোথায় আছে? ম্যাডাম ওপরের রুমে আছে, আপনি ওপরে যান। রাজ বিয়ের কার্ডটা নিয়ে সোজা ওপরে চলে যায়। ওপরে গিয়ে দরজা ধাক্কা দিতেই যা দেখে তা দেখে রাজ অবাক হয়ে যায়। মৌকে এভাবে দেখবে সে কল্পনাও করেনি। মৌ ট্রায়াল পড়ে আছে, মনে হচ্ছে এইমাত্র গোসল করে বের হলো। মৌ রাজকে দেখে চিৎকার দিয়ে উঠল। মৌ চিৎকার দেওয়ার সাথে সাথেই তোয়ালেটা মাটিতে পড়ে গেল। এই আপনি কেন ভেতরে এসেছেন? আল্লাহ বাঁচাও, আমার সব দেখে নিয়েছে। কি হলো এবার, তাকে কি দেখছেন? হ্যাঁ, কোনোদিন দেখেননি? বেরোন নিচ্ছে কোথাকার। ম্যাডাম, নিচে তাকান। নিচে মানে? ভালো হচ্ছে না কিন্তু। আপনি দেখে নিচ্ছেন আমায়? ম্যাডাম, নিচে আপনার ট্রায়াল পড়ে গেছে। মানে? বলছেন না, আপনি যে শাওয়ার নিয়ে ট্রায়াল পড়েছিলেন সেটা খুলে ফ্লোরে পড়ে গেছে। মৌ এবার ফ্লোরের দিকে তাকিয়ে খুব জোরে সোরে চিৎকার দিল। রাজ স্পষ্ট দেখতে পেল মৌয়ের পিঠের সাইডের কাটা দাগটা। রাজ রুম থেকে বের হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মৌ আজ সবুজ রঙের শাড়ি পরেছে। রাজকে দেখেই মৌ তার চোখটা নামিয়ে ফেলল। রাজ মৌর কাছে এসে বলল, ম্যাডাম সরি। ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল,
লজ্জা করে না আপনার ওভাবে রুমে ঢুকে অসভ্যতামি করতে? একটা মেয়ের কাছে তার সবচেয়ে মহা মূল্যবান সম্পদ কি জানেন? মূল্যবান সম্পদ হচ্ছে তার চরিত্র। আপনি সে মূল্যবান সম্পদটা দেখে নিয়েছেন। যে অধিকারটা শুধুমাত্র আমার স্বামীর, আপনার নয়। আর আপনি আপনার বিপদের সময় চাকরিটা দিয়েছি কি অন্যায় করেছি সেটা? গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে এই চ্যানেলে। চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। লিংকে ক্লিক করে আপনারা গল্পটির পরবর্তী অংশ শুনতে পারবেন। ভালো থাকবেন বন্ধুরা।